নমস্কার, স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। শুভ বিকেল। এবং আমি গতকালই পোস্ট দিয়েছিলাম যে আমাদের সঙ্গে আরও একজন বিশিষ্ট মানুষ রয়েছেন। এখন আমরা যার সঙ্গে কিছু কথা আলোচনা করব, আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট কবি, বিশিষ্ট চিত্রশিল্পী। তিনি অনেক গুণই আছে, আমি সব কিছু বলে শেষ করতে পারবো না। হয়তো আমাদের কাছে তিনি একজন কিংবদন্তি বটে। অনেকটা সময়ের তিনি সাক্ষী রয়েছেন, অনেক কথা শুনবো তার কাছে, একটা যুগের কথাই জানতে পারবো তার কাছে। তো আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট কবি এবং চিত্রশিল্পী সদ্য বিষ্ণু সামন্ত মহাশয়। বিষ্ণুদা, আপনাকে নমস্কার জানাই। আমাদের স্বপ্নের করিডোরে সাহিত্য আড্ডায় আপনাকে স্বাগত। বিষ্ণুদা, প্রথমেই বলবো যে কথাটা আমাকে একজন কয়েকদিন আগেই একজন বিশিষ্ট সাহিত্যিক বলছিলেন, যে আপনার কথা বলছিলেন যে এই যে বিষ্ণুবাবু ইনি তো এক সময় এখন যারা বই করছে বা প্রচ্ছদ করছে, জিনিসটা অনেক সহজ হয়ে গেছে প্রেসের ব্যাপারটা। আমি তার আগে আপনার একটু জন্মস্থান বা এগুলো জানতে যাবো। তার আগে একটা কথা বলে দিই যারা দেখছেন সকলকে, যে সেই সময় বলছিল আপনার কথা, যে সেই সময় কিভাবে আপনি পরিশ্রম করে দিনের পর দিন করে, তখন তো দুর্গাপুরে ছিল না মনে হয় প্রেস সেরকম, তো সেই সময় আপনি দিনের পর দিন কলকাতায় গিয়ে সেখানে প্রচ্ছদ করে দেওয়া বা পেপার কিনে আনা, তো সেই সব তো একটা সত্যি আজকালকার দিনে মানুষ ভাবতেও পারবে না। তো সেই সব কথা, অনেক কথা আমরা শুনবো। সেই সব কথা কিছু বলবেন দর্শক, যারা অনেকে এখনকার দিনের মানুষরা একটু জানবে। তো প্রথমেই ঠিক আছে, প্রথমেই বলুন যে আপনার দুর্গাপুরে আসা এবং ছেলেবেলায় বেড়ে ওঠার কথা কিছু বলুন। আমি তো দুর্গাপুরে এসেছি অন্যত্র 11.5 বছর চাকরি করে। তারপর এটা আমার দ্বিতীয় চাকরিস্থল, এবং এটা ওটার থেকে দীর্ঘতর, অনেক বেশি বছর। তো আমি এসেছি এখানে 83 সালে, 1983 সালে আমি মাঝামাঝি এখানে এসেছি। তো তখন এখানে আসার আগেই আমি এই প্রেসের ব্যাপারে, ছাপার ব্যাপারে, সম্পাদনার ব্যাপারে, ম্যাগাজিন করার ব্যাপারে, প্রচ্ছদ করার ব্যাপারে, এই সমস্ত কিছু আগে করে এসেছি। আগে একটু লেখালেখির ব্যাপারটা শুনে নিই, যে আপনার লেখালেখিটাও কি ছোটোবেলা থেকেই আপনার যুক্ত ছিলেন? হ্যাঁ, ছেলেবেলা থেকে লিখতাম, এবং ক্লাস 9-এ যখন পড়ি তখন প্রথম আমার কবিতা বেরোয় কাঁথির, মেদিনীপুরের কাঁথির একটা সাপ্তাহিক নিউজ পেপারে। সেই পেপারের একটা পাতায় সবুজের আসর বলে একটা পৃষ্ঠা থাকতো, সেটা কাঁথিতে, কিন্তু সেটা ওই পাতাটা পরিচালনা করতেন মোহিনী মোহন গঙ্গোপাধ্যায়, পুরুলিয়া থেকে। আচ্ছা। ডাকযোগে তিনি পাঠিয়ে দিতেন আর কি লেখা সব। তো আমি একবার ডাকেই তেমনি লেখা পাঠিয়ে দিয়েছিলাম, সেটা ছাপা হয়েছিল, এবং তারপর থেকে মোহিনীদার সঙ্গেও বেশি অন্তরঙ্গতা হয়, আর কেতকী পত্রিকার সঙ্গে। তো যাই হোক, আর তারপর ওখানে যখন কলেজে পড়ি, সেই সময় সেই 70 দশকের শুরু, মানে 67, 68, 69, 70 এরকম যে সময় আর কি, সেই উত্তাল রাজনৈতিক বিশৃঙ্খলা না সমস্ত পশ্চিমবঙ্গে, এবং কাঁথিতে তার মানে নিজের চোখে দেখা সেই সব একদল ছেলে মেয়ে নকশাল হয়ে গেল, আর একদল ছেলে মেয়ে তারা করলো কি, যে সাহিত্যে নতুন কিছু করলো বলে সাহিত্য আন্দোলন, সমাজ বদলানোর আন্দোলন এক শ্রেণীর ছেলেমেয়েরা করতে চলে গেল, আর অনেকে তারা সাহিত্যের ধারা বদলে দেবে সেই আন্দোলনে এলো। তারা কি ভবিষ্যতে বিখ্যাত হয়েছেন এরকম কিছু আছে? হ্যাঁ, কিন্তু তারা যথেষ্ট লেখালেখি করে পরিচিতি পরবর্তীকালে, হ্যাঁ, সেই সময়ই, মানে সেই সময় সেখানে অন্তত ওই সময় ওই কাঁথির মতো একটা মফস্বলের শহরে অন্তত 15-16টা ম্যাগাজিন বেরোতো, আর সেই ম্যাগাজিনের প্রত্যেক সংখ্যায় প্রচ্ছদ দরকার হতো। এত প্রচ্ছদ কোথা থেকে আসবে, এবং
ছাপার খরচা লিটল ম্যাগাজিনের যারা সম্পাদক, সে তো টিফিনের পয়সা বাঁচিয়ে ম্যাগাজিন করা, তো তখন সেই লিনোকাট ব্যাপারটা আরম্ভ হলো। এবং সেখানকার প্রেসে, যে কটা প্রেসে কাজ করেছি, আর সেই প্রেসম্যানদের ধন্যবাদ দিতে হয় যে তারা একটা নতুন ধরনের জিনিস তাদের ট্রেডল মেশিনে ছাপলে প্রথমে ভয় পেয়েছিল যে এটা যদি মেশিন ভেঙে যায় বা কিছু হয়, কিন্তু আমি মানে এমনভাবে সেই ব্লকটা তৈরি করে দিতাম তাতে কোনো রকমের অসুবিধা হওয়ার কথা নয়। প্রথম দেখিয়ে দিলাম, তারপর সেটা ইজি হয়ে গেল। এবং সেই ট্রেডল মেশিনে, মানে পায়ে চালানো মেশিন আর কি, যে ছাপার। এবং এটা কি আপনি কাউকে অনুসরণ করেছেন না আপনি শুরু করেছিলেন প্রথম? না, এটা ব্যাপারটা তো আর্ট কলেজে পড়ানো হয়, লিনোকাট সেখানে আছে। এর আগে দিকপাল সব উডকাট, লিনোকাট সব করে গেছেন, কিন্তু আমি প্রচ্ছদের ব্যাপারটা বলছি। কিন্তু আমার পক্ষে সেইগুলো তারা কি করেন সেখানে, সেটা বেশি কপি করার দরকার হলে ওই 2-4টা যে ছাপ তুলেন তার মধ্যে যেটা ভালো হয়েছে সেইটাকে জিঙ্কের ব্লক করে পত্রিকায় ছাপতে দেন, ঠিক আছে। কিন্তু আমাদের তো তা করলে হবে না, আমাদের তো লিটল ম্যাগাজিন, আমাদের 300 বা 400 যে ছাপা হবে, আমাদের ওই লিনোলিয়াম ব্লকটাই ছাপা হবে। ওটাকে জিঙ্কের ব্লক করতে হলে তো কলকাতা যেতে হবে, টাকা লাগবে অনেক। আচ্ছা, ফলে এই যে এতগুলো পত্রিকা, তার প্রতি সংখ্যায় নতুন নতুন প্রচ্ছদ, সেও একটা আন্দোলনের মতন ব্যাপার হয়ে দাঁড়ালো কাঁথিতে। আমি করতাম, আরও একজন সুধাংশু বাগ বলে তিনি করতেন, আমরা দুজন মোটামুটি সেখানে ওইসব পত্রিকার ইয়ে করতাম। তো যখন এখানে আমি সেখানকার চাকরি পরিবর্তন করে যখন দুর্গাপুরে এলাম, এখানেও তখনও সেই ট্রেডল মেশিনই চলছে প্রেসে। এখানেও প্রেসে তারা ওই ইয়ে দেখেনি। দুর্গাপুরে কি তখন প্রেস ছিল? বাণী প্রেস ছিল নাকি? অনেক প্রেস ছিল। বাণী মানে দুর্গাপুর বাণী, দুর্গাপুর বাণী ছিল। তারপরে মুদ্রণ কুটির ছিল। মুদ্রণ কুটির খুব ভালো তখন নাম করা প্রেস ছিল, ঠিক আছে। এরকম কয়েকটা প্রেস ছিল। আচ্ছা, তো একদিন হঠাৎই আমি আসার মানে মাসখানিকের মধ্যে আর কি, আমি তখন নাগার্জুন এক্সটেনশনে ছিলাম কোয়ার্টারে, খুঁজে কেষ্টদা সেখানে পৌঁছে গেছেন। কেষ্টদা বাবুর সঙ্গে আমার ফোনে কথা হয়, আপনার কথা বলে কি? হ্যাঁ, কেষ্টদা পৌঁছে গিয়ে আমি তাকে চিনি না, আমি তাকে চিনতাম না, তিনিও আমাকে চেনেন না, অথচ তিনি আমাকে মানে গেটের কাছে রাখলেন, আমার নাম ধরে রাখলেন। তারপর আমি গেট খুলে দিতে বললেন, আপনি কি বিষ্ণু সামন্ত? আমরা, আমাকে আপনি করে বলছেন কেন, আপনি তো বয়সে বড়, তুমি করেই বলুন। হ্যাঁ, আমি বিষ্ণু সামন্ত। তখন বললেন, কলকাতা থেকে খবর এসছে যে তুমি এখানে এসছো, মেদিনীপুর থেকে আমার কাছে খবর চলে এসছে, তুমি আমাদের একটি নদী অনেক ধারা একটা সংকলন বেরোচ্ছে, তার প্রচ্ছদ করে দেবে। তারপরে কবিতা সংগ্রহ বলে একটা সংকলন হয়েছিল, সেটারও প্রচ্ছদ পরে আর কি, মানে পরপর হলো। সেটাও সেই 1970 সালের কথা? না, আমি এখানে এসেছি 83 সালে। হ্যাঁ, 83 সালে। এরপর তখন এখানে দুর্গাপুরে তখন স্বগত বেরোচ্ছে, তখনও স্বগতর সেই যে স্বর্ণযুগ, তখন হয়তো মানে ততটা নেই। প্রথম দিকে যেরকম কলকাতার বিখ্যাত লেখকরাও সব লিখতে নেই স্বগততে, এমন ছিল। সেই সময়টা আমি দেখিনি, কিন্তু আমি যখন দেখেছি তখনও তার যে গ্ল্যামার ছিল। আচ্ছা, একটা প্রতিষ্ঠিত পত্রিকা হিসেবে। তারপরে ছিল এই নিভা দে জলপ্রপাত। তারা পূর্ণিমা অভিলাষ বলে প্রতি পূর্ণিমায় একটা করে অনুষ্ঠান করতো তাদের বাড়িতে, এবং কোনো বিখ্যাত সাহিত্যিককে তারা নিয়ে আসতো। একবার এসেছিলেন সুভাষ মুখোপাধ্যায়, একবার এসেছিলেন প্রতিভা বসু, একবার এসেছিলেন বুদ্ধদেব গুহ, একবার রমা বন্দ্যোপাধ্যায়, তারাদাস বন্দ্যোপাধ্যায়, রমা বন্দ্যোপাধ্যায় মানে মা ছেলে আর কি, বিভূতি বন্দ্যোপাধ্যায় স্ত্রী। আচ্ছা, তো এখন তাছাড়াও পরপর এখানে আরও
নানা ম্যাগাজিন বেরোতে শুরু করলো। আর সেগুলো তো সব আমরা ওই দুর্গাপুরের পত্রপত্রিকা বলে তোমার পত্রিকাতেই অনেক দুর্গাপুরের সাহিত্য ফিরে দেখা হ্যাঁ ওতে রয়েছে সব অনেক পত্রিকা। তারপর সমকণ্ঠ, সিদ্ধেশ্বর সেটের সমকণ্ঠ। তো ওখানে কাঁথিতেও যে জিনিসটা ছিল, এখানে এসেও সেই জিনিসটা দেখলাম যে সেখানে এতগুলো পত্রিকা কেন, একটা জায়গা থেকে এত পত্রিকা হলো কেন? এত পত্রিকাকে সমন্বিত করে সেখানে একজন, তার নাম বিকাশ জানা, সে একটা বিরাট মিটিং ডেকেছিল যে সব পত্রিকা মিলে একটা পত্রিকা হোক এবং সেটা নিয়মিত হোক। লিটল ম্যাগাজিন নিয়মিত হয় না, কিন্তু সেটা যেমন ভালো দিক আছে, খারাপ মানে সেটাও তো একটা লিমিটেড হয়ে যাবে, বৈচিত্র্য তো থাকবে না। সেটা ফ্রুটফুল হলো না, এই জন্য প্রত্যেকেরই একটা মানে আদর্শ আছে এবং প্রত্যেকের রুচি আছে, প্রত্যেকের সম্পাদক হিসেবে তার একটা নিজের কিছু করবার ইচ্ছা আছে, সেইটা তো টিকবে না। এখানেও তাই দেখা গেল যে এখানেও অনেকগুলো পত্রিকা এবং কারো সঙ্গে কারো যে বিচ্ছেদ আছে তা নয়, আবার মিলেমিশে একসঙ্গে সব যে করবে তাও নয়। ঠিক আছে, প্রত্যেকে যে যার জায়গায় দাঁড়িয়ে করছে। এবং লেখক হিসেবে তখন এখানে ভক্তি ঠাকুর আছেন, গল্প লিখতেন। মধু চট্টোপাধ্যায়, তিনি গবেষণামূলক কাজ করতেন। তারপর ইয়ে দুর্গাপুরের ইতিহাস লিখছিলেন প্রবোধ চট্টোপাধ্যায়, তিনি আমার বাড়িতে প্রায়ই আসতেন, আমার কাছে, আমার কোয়ার্টারে। আচ্ছা, বাদল ভট্টাচার্য, তিনি ছবিও আঁকতেন, আবার ছবি আঁকারই শিক্ষক ছিলেন, কবিতাও ভালো লিখতেন। আচ্ছা, আরেকজন ভালো কবিতা লিখতেন, কিন্তু নাটক করতে গিয়ে এবং তার ছবি আঁকার মানে তখন বামফ্রন্ট সরকারের সময় সেই পার্টির কাজ করতে গিয়ে কবিতার ব্যাপারটা ইয়ে হয়েছে, কিন্তু তার কবিতা ভালোই কবিতা লিখতেন তিনি, গোপাল দাস। আচ্ছা, সেই সব বই বোধহয় তোমার সংগ্রহে যদি কেউ দিতে পারেন ভালো হয়। চেষ্টা চলছে, আপনার কাছে যদি কিছু সংগ্রহ থাকে সেগুলো তো নেব। আচ্ছা বিশুদা, যেটা এরপরে যেটা জানতে চাইবো যে আপনি তো 1983 সালে এলেন এখানে শিক্ষক হিসেবে, তখন দুর্গাপুরে তো স্কুলগুলো তো রমরমা চলছিল, সেই সব স্কুলে তো আপনি তো অনেক নাটক পরিচালনা করেছেন, সেই সব স্কুলে অনেক আর মানে অঙ্কন প্রতিযোগিতাও, মানে এক্সিবিশন, আর্ট এক্সিবিশনও হয়েছে বা এরকম কিছু, সে সম্বন্ধে কিছু বলুন না। হ্যাঁ, সেই ব্যাপারগুলো আমার কোনো ছাত্রছাত্রীরা লিখলে ভালো হতো, কেউ এখনও সেই সব নিয়ে লিখছে না, কারণ তারাই সাক্ষী। আচ্ছা, যে সেগুলো হয়েছিল, স্কুলগুলো তো এখন নেই তখন। এবং আমার মনে হয় যে আপনি যে কথাগুলো বলছেন, আপনি তো একটা বিরাট মানে একটা মানে অনেকটা স্প্যান সময়টাকে দেখেছেন, পরিবর্তনও দেখেছেন। আমি মনে হয় কিছু প্রশ্ন আপনাকে দিয়েছিলাম একবার, তো সেইটা আপনি যদি লিপিবদ্ধ করেন সেটা হয়তো সেটা হয়তো জানা যাবে। তবে সংক্ষেপে একটু বলি, এটা হচ্ছে যে 13টা হাই স্কুল ছিল, মানে হায়ার সেকেন্ডারি স্কুল 13টা, এবং প্রাইমারি স্কুল ছিল 20টা। তো আর আমি বিজন বয়সে ছিলাম, এবং এত আমি সেটাই অবাক হই যে আমরাও এই প্রাইমারি স্কুলে পড়েছি, এত ফাংশন হতো, এবং আমরা যখন আমি তো র্যাঙ্ক করতাম, আমার মনে আছে আমাদের যেদিন প্রাইজ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠান হতো, সাজানো হতো ভবনগুলোতে, তখনকার দিনের এডুকেশনাল সেক্রেটারি আসতেন, উমা সেন বা এরকম কেউ ছিলেন, তিনি তো পরে, তারও আগে আরও তারা আসতেন এবং আমাদের হাতে প্রাইজ তুলে দিতেন, এবং কত সুন্দর একটা সিস্টেম ছিল সেই সব দিনে। স্কুলগুলো তো উঠে গেল, সে তো স্কুল নানা কারণে স্কুল বন্ধ হয়ে গেল, কিন্তু কথা হচ্ছে যে সেই সময় স্কুলে এই যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো, সেইগুলো আমিই পরিচালনা করতাম, আমি স্ক্রিপ্ট লিখতাম, দেওয়াল পত্রিকা আমিই বার করতাম, মানে ছেলে মেয়েদের দিয়ে। মানে বয়েজ স্কুলে আমি ছিলাম প্রথমে, তো তারপর জিএমপিএসে 10 বছরের মতো ট্রান্সফার হয়ে এসেছিলাম জিএমপিএসে। এখানে এসে আমার সেই সাংস্কৃতিক দিকটা আরও সুবিধে হলো করার,
কারণ এখানে অরণ্য সপ্তাহটা খুব ধুমধাম করে হতো এবং এমডি আসতেন উদ্বোধন করতে সেই অনুষ্ঠানে। সেখানে রবীন্দ্র জয়ন্তী, সেখানে অরণ্য সপ্তাহ, এক বছর তো সেই গঙ্গা দূষণ নিয়ে একটা প্রজেক্ট করা হয়েছিল বিশাল হল ঘরে, মানে কিভাবে গঙ্গা কোথায় কোথায় দূষিত হচ্ছে সেইগুলো দেখানো হয়েছে। পর্বত থেকে গঙ্গা যেখানে নামছে সে সবই মাটি দিয়ে সব বানিয়ে গঙ্গার প্রবাহ দেখিয়ে, তারপরে এখানে কানপুর, এখানে লখনৌ, এখানে গঙ্গাসাগর পর্যন্ত স্টুডেন্টদের নিয়ে আমি সেটা করিয়েছিলাম। ঠিক আছে, এটা জিএমপিএস। আচ্ছা, আর জিএমপিএসের নানা অনুষ্ঠান সবসময় লেগে থাকতো, যেহেতু মেয়েরা আছে গানে, এগুলো কিন্তু ডকুমেন্টেড করা উচিত। আর ওই যে ধরো আমি ওই অনুষ্ঠানে যে স্ক্রিপ্ট লিখতাম তাতে কিছু গান থাকতো, গানগুলো আমি লিখে দিতাম, কিন্তু গানগুলো সুর কী করে হতো। ওই স্কুলে অনিমা কুমার ছিলেন, তিনি গানের টিচার, অসাধারণ সরোদ বাজাতেন তিনি আকাশবাণীতেও প্রোগ্রাম করতেন। আচ্ছা, তো তাকে দিয়ে, আর প্রশান্ত সিনহা তিনি তবলা বাজাতেন, এই সবাইকে তাদেরকে বলে দিতাম আমার এই গানের সুরটা এরকম হবে। ঠিক আছে, এক বছর এমন হয়েছিল যে একটা ওই অরণ্য সপ্তাহের অনুষ্ঠান, আমি প্রকৃতি প্রণাম বলে একটা স্ক্রিপ্ট লিখেছিলাম, সেটার কথা একটু বলি। সেইটা মানে তাতে বোধহয় গোটা 10 গান ছিল, আমাদের দেশেরই বিভিন্ন গানের সুরে সেই কথাগুলো ফেলা, এবং তারই সঙ্গে মেয়েদের নৃত্য সব, মাঝে মাঝে কথা, ঠিক আছে, মাঝে মাঝে একটুখানি ড্রামা, মাঝে মাঝে একটু ড্রামা, হ্যাঁ, মাঝে মাঝে একটু ডান্স। তো সেইটা সব মিলিয়ে এমন ভালো লেগেছিল এমডি বললেন এই প্রোগ্রামটা আমাদের টিভি সেন্টারে করে রাখো, রেকর্ডেড করে রাখো। টিভি সেন্টারে সেই মেয়েদের নিয়ে গিয়ে আবার সেখানে সেই অনুষ্ঠান হলো। আচ্ছা, এবং প্রতি বছর সেটা অরণ্য সপ্তাহের সময় টিভি থেকে ওইটা দেখানো হতো, বেশ কয়েক বছর সেটা দেখানো হয়েছে। ঠিক আছে, এরপর নন কোম্পানি ক্লাব থেকে তারা আবেদন জানালো স্কুল কর্তৃপক্ষকে ওই অনুষ্ঠানটা তাদের ওখানে দুর্গাপূজার মঞ্চে চাই। তো এটা আবার এডুকেশন ম্যানেজারের পারমিশন নিতে হবে, পারমিশন পাওয়া গেল এবং আমাকে যেতে হলো, এবং সেই নন কোম্পানির মাঠে গিয়ে ওই প্রোগ্রাম আমরা করে এলাম। ঠিক আছে, এরকম ধরনের একটা উদাহরণ দিলাম, এরকম ধরনের অনেক নাটক। একটা নাটকের শেষে লোকে হাততালি দিতে ভুলে গেছিল, মানে হাততালিটা পড়েছে প্রায় 1 মিনিট 2 মিনিট স্তব্ধ হয়ে যাওয়ার পর, শেষটা এত ভালো লেগেছে তাদের। এইগুলো সব আমি পরিচালনা করতাম, সেই জন্য আমার নামই হয়ে গেছিলো প্রোগ্রাম মাস্টার। ঠিক আছে, আচ্ছা, আর দেওয়াল পত্রিকার একটা উদাহরণ দিই। একবার বর্ষার সময় আমার মনে হলো ছেলে মেয়েদের যদি, তখন আমি ডিআইভি স্কুলে আছি, আমি কয়েকটা স্কুলে কাজ করেছি, বর্ষার সময় একটা আঁকার প্রতিযোগিতা করলে কেমন হয়, সবই বর্ষা কেন্দ্রিক ছবি হবে। ঠিক আছে, বেশ ভালো হলো অনেক ছবি। তারপরে আমি কিছু জনকে বেছে নিলাম যে তোমাদের ছড়ার একটা লাইন লিখে দিচ্ছি, তোমরা পরবর্তী আরও কয়েক লাইন লেখো। ঠিক আছে, এই ছবিটা দেখে এই ছড়াটা লেখো, আমি প্রথম লাইনটা লিখে দিচ্ছি। এরকম করে কিছু লেখা জমা হলো আর ছবিগুলো হলো, করে একটা বিশাল ওয়াল ম্যাগাজিন হলো। ঠিক আছে, যে সাড়া পড়েছিল সেটা। এটা আমার আশ্চর্য লাগে যে এখন এত কিছু ম্যাগাজিনে এত কিছু বিষয় নিয়ে লেখা হয়, এগুলো কিন্তু ডকুমেন্টেড হওয়া উচিত। মানে জানি না এগুলো নিয়ে কেন লেখা হয় না। আর প্রত্যেক স্কুলে যে বেরোতো, বার্ষিক ম্যাগাজিনটা বেরোতো, হ্যাঁ, বার্ষিক ম্যাগাজিন আমরা লিখেছি, মনে করছি। সেটাও ভারী লেখা সিলেকশন হতো, সেটাও ভারী, ডেকে ডেকে জিজ্ঞেস করতো। আমার মনে আছে যে টিচাররা কি বিষয় লিখেছো, গল্পটা বলো, হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে হতো, ওনারা শুনতেন, সে তারপর সিলেক্ট করতেন।
আচ্ছা, এসব হয়। তো আপনি তো কবিতা লেখেন, ছড়াও লেখেন, শিশু সাহিত্য নিয়েও অনেক কাজ করেছেন। তো আপনি, আপনার তো পত্রিকাও ছিল মনে হয় শিশু সাহিত্য। হ্যাঁ হ্যাঁ, আমি সেসব এখানে লিখে- আসার আগেই সে তো ছায়াতরু বলে একটা বিখ্যাত ম্যাগাজিন, বিখ্যাত হয়ে গেছিল আর কি, সেই ম্যাগাজিনটা করেছিলাম দীঘার কাছে স্কুলে যখন ছিলাম। আর এখানে এসে সেই ধরনের আবার একটা ম্যাগাজিন শুরু করলাম, কিন্তু সেটা দীর্ঘদিন চালাতে পারিনি। সেটা হচ্ছে ছোটদের নববার্ষিকী। সেই পত্রিকাতেই কিন্তু আরতিদা একটা নাটক লিখেছিলেন। আচ্ছা, বাহ, ঠিক আছে, দেখুন, আছে আমার কাছে সেই পত্রিকা আছে, তোমাকে কপি দেবো তোমার আর্কাইভের জন্য। বাহ। ঠিক আছে। আর এছাড়াও তো আরো কিছু আনন্দ মেলা কি আপনার? আনন্দধারা বলে পত্রিকা, সেটা শুরু হয়েছিল। আমি প্রথমে ছিলাম সম্পাদক হিসেবে, তারপরে সেটা দিয়ে দেওয়া হয় বিনয়েন্দ্র কিশোর দাসকে। তারপর থেকে তিনি করেন, আমি আমার অন্য কাজ আমি করি আর কি। আচ্ছা, তো আচ্ছা, এছাড়া আমি মানে প্রচ্ছদের ব্যাপারটা বলো। হ্যাঁ, প্রচ্ছদের ব্যাপারটা তো যেটা আমি বলবো যে আপনি তো আমি জানি না পশ্চিমবঙ্গে এমন কেউ বিশিষ্ট জন্য বাকি আছে বলে আমার মনে হয় না। আপনি এত প্রচ্ছদ করেছেন, কলকাতা থেকে শুরু করে বড় বড় পত্রিকায় বিশিষ্ট মানুষদের, হ্যাঁ, বিভিন্ন জেলায় আছে। মানে আপনি নিজেই হয়তো ভুলে গেছেন, মানে এত করেছেন আপনার। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ। হ্যাঁ হ্যাঁ, সেসব বলুন কথা, কোনো বিশিষ্ট মানুষদের কথা। না, সেটা প্রচ্ছদের চাহিদা বেড়ে গেছিল, সেজন্য প্রচুর প্রচ্ছদ করেছি আমি। তবে ক্রমে হলো কি, আমাকে কিন্তু সময় পেতেন কিভাবে? মানে না, আমি 24 ঘন্টায় স্কুলের টাইমের পর আর যেটুকু সময় পেতাম বাজারটুকু করা ছাড়া, আমার স্ত্রীও লিখতো, আমিও লিখতাম, আঁকতাম। মানে আমার বাড়িটাই হয়ে উঠেছিল একটা প্রতিষ্ঠানের মতন। অনেকে আসতেন যারা লিখছেন বা প্রচ্ছদ নিতে, লেখা নিতে। হ্যাঁ, মানে আমাদের সংসার আর সাহিত্য তো মিলেমিশে একাকার হয়ে গেছিল, একেবারে একাকার। ঠিক আছে, তো যাই হোক। তো এই যে এত দীর্ঘ সময় দিয়ে ধরে আপনি যে প্রচ্ছদ করেছেন বা এখনো করছেন, এখনো তো আমাদের পত্রিকাও করেছেন, বইও করেছেন। হ্যাঁ, এই যে যেটা আজকে নিয়ে এলাম, এইটাই আজকের কবিতা, এটা খুলে দাও না। সম্প্রতি আজকের কবিতার একটা পরশুদিনই সংখ্যা বেরিয়েছে, 10 বছরের সংখ্যা, মানে না এটা 100 সংখ্যা, 100টি 100টি সংখ্যা থেকে বেছে নিয়ে। এর মধ্যে আমার কবিতাও আছে। হ্যাঁ, এটা প্রবীর দাস, আজকের কবিতার প্রবীর দাস সম্পাদক। এটা সব প্রত্যেকটা দেখাও। হ্যাঁ, এটাও বিষ্ণুদা করেছেন। হ্যাঁ, আমাদের বিশেষ করে আমাদের যে দুর্গাপুরের সাহিত্য ফিরে দেখা, সেটাও তো আপনি করেছেন। হ্যাঁ, খুব সুন্দর, সকলেই প্রশংসা করেছেন। আচ্ছা, যাই হোক, সেটা এখন তো ধরো 90 সালের মানে 9-এর দশকের পর থেকে হলো কি, আমাদের কম্পিউটার এসে গেল। তখন ট্রেডল মেশিনে যে ব্যাপারটা হতো, তারপরে এলো সিল স্ক্রিন, তারপরে কম্পিউটার, মানে এই তারপরে ডিজিটাল প্রিন্ট। ঠিক আছে, তো মানে আমার কাছে আরেকটা দুর্গাপুর সংখ্যা রয়েছে, এটাও মনে হয় আপনারই করা। কোনটা? এই আজকের যোধনে। হ্যাঁ, এটা আমি বার করেছি কিছু, মানে আপনার কাছে আর্ট সংখ্যা তো কিছু জিজ্ঞেস করার জন্য। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে এই ধরো মুদ্রণ কুটিরে আমি অনেক ছাপার কাজ করিয়েছি। সেই কি আছে এখনো, না উঠে গেছে? না, প্রেসটা এখন মানে ডিটিপি হয়, সেখানে অন্যরকম হয়ে গেছে, সেই লোকেরা নেই আর। আচ্ছা, তো এখন ব্যাপারটা হচ্ছে যে ওই প্রচ্ছদ ছাপার সময় যখন ডবল কালার হচ্ছে, মানে বাই কালার আর কি, আমি ওই একটা ব্লক থেকে দুটো কালার বার করছি, মানে একটা ব্লক একবার ছাপা হয়ে গেল। ঠিক আছে, আমার তার কিছুটা অংশ কেটে দিয়েছি, একবার ছাপা হয়ে গেল। এরপর মেশিন 300 ছাপা হয়ে গেল। তারপর মেশিন থেকে নামিয়ে নিয়ে সেই কালারটা মুছে আবার কিছুটা অংশ কেটে দিলাম, দিয়ে আবার একবার মেশিনে চাপানো হলো, দিয়ে আবার একটা কালার ছাপা হলো, বাই কালার হলো। তাহলে সেখানে আমার প্রেজেন্সটা দরকার। এক দিন প্রেস থেকে আমার বাড়ি ফিরতে রাত 10:30-11টা হয়ে যেত। ঠিক আছে, আর ছাত্রছাত্রীদের সুবিধের জন্য আমি একটা বানানের পকেট অভিধান বার করেছিলাম, হাতের কাছে বাংলা বানান। সেটা তো আমি নতুন করে বড় করে আবার হবে একটা। আচ্ছা, আর ছাত্রছাত্রীদের জন্য একটা রচনার বই লিখেছিলাম।
হ্যাঁ, নির্বাচিত রচনামালা বলে। সেগুলো কিন্তু কোনো বিভিন্ন বই থেকে সংগ্রহ করে লেখা নয়, সম্পূর্ণ নতুন করে নতুন লেখা, স্বাধীনভাবে মানে লেখা। আচ্ছা, আপনার কবিতা শুনবো তারপরে আবার এক্ষুনি আচ্ছা হোক, একটা কবিতা হয়ে যাবে। আচ্ছা, কবিতা পড়ার আগে আর কি আমি একটুখানি বলে নিই যে আমি বারবার কবিতার ধারা বদলে বদলে এসেছি। প্রথম যেভাবে লিখতাম 70 দশকে, সেরকম ধরন বা ধারাটা ধীরে ধীরে বদলে মোটামুটি সমসাময়িক সমাজ, সময়ের যে নানা রকম জটিলতা, আমি দেখলাম যে কবিতা নানা রকম হতে পারে। আমি যদি কবিতার মধ্যে খানিকটা ডায়লগ, খানিকটা ড্রামা এইসব ঢুকিয়ে দিই বা একটু স্টোরি ঢুকিয়ে দিই, তাতে কিন্তু আমি শেষকালে কবিতার কাছে এসে পৌঁছব। ঠিক আছে, সেটা কেমন হয় আমার পরীক্ষা, এগুলো পরীক্ষা। সেটা শুরু হয়েছিল এখানে আসার আগে, এখানে এসে সেটা ফ্লারিশ করেছে। এখানে এসে দেখলাম আমাকে ওইটাতে উৎসাহিত করছেন বিমান চট্টোপাধ্যায়, উৎসাহিত করছেন মৃণাল বণিক। হ্যাঁ, এরা বলছেন না তোমার এই ধরনের কবিতাগুলো আমাদের ভালো লাগছে। আমি সেইটাও আবার বদলেছি, দিয়ে আবার সংলাপ কবিতা লিখেছি, কবিতা বড় থেকে ছোট ছোট কবিতা লিখেছি, এরকম নানা রকমের পরীক্ষা নিরীক্ষা করেছি। তো যাই হোক, আমি এখানে একটা কবিতা পড়ছি, এটা মানে কিছুদিন আগে লেখা। কবিতার নাম আমার দোষ। আমার প্রধান দোষ এই যে যার ভেতরে ভালোবাসা নেই তাকে ভালোবেসে ফেলি। তার কি দোষ? জন্মগতভাবে সেই হৃদয় না পেলে তাকে তো দোষ দেওয়া যায় না। আমার আর এক প্রধান দোষ এই যে প্রতিজ্ঞা রাখতে পারি না। কত ঠকবাজকে কোনো দিন ক্ষমা করব না বলে ভয়ানক শাসিয়েছি, তারপর এক সময় ভুলে গেছি বেমালুম, কাছে ডেকে নিয়েছি। আমার অন্য প্রধান দোষ এই যে অকারণে কেউ কেউ আমার ক্ষতি করে চলেছে বুঝি। ওই দুর্বুদ্ধির জন্য ডিগ্রিও লাগে না জানি, তবে দেখা হলে দোকানে নিয়ে গিয়ে চা বিস্কুট দিচ্ছি, তাদের মিষ্টি মিষ্টি কথায় হুঁ হাঁ করে যাচ্ছি। আরও আছে আমার প্রধান দোষ এই যে কেউ এমন জ্বালিয়েছে নিয়ত, সেই জ্বলন্ত অগ্নিপিণ্ডের মুখ দর্শন করব না জীবনে বলে মুখ ফিরিয়েছি। কিছুদিন পর তার নিমন্ত্রণ রক্ষা করতে চলে গেছি। আমি যে ভুলো মনের মানুষ নই সবাই জানেন, তাহলে বয়ে বেড়াতে হয় কত সংখ্যার ক্ষত, ভেবে দেখুন একবার। একজন ডাক্তার বন্ধু অনেক ভেবেচিন্তে কানে কানে সুপরামর্শই দিলেন, আপনি একটু শক্ত হন, ব্যাস এইটুকু, হয়তো এইটুকুই মোক্ষম দাওয়াই। কিন্তু হায়, আমার প্রধান দোষ এই যে আমি পাথর হতে পারলাম না। এটা যেন শাশ্বত কথা, মানে এটা আপনি নিজের কথা বলছেন, তো কখনো মনে হচ্ছে যেন আমারও মনে একই কথা। ভালো লেগেছে? অবশ্যই অবশ্যই, খুব সুন্দর। তো তারপরে বলুন যে এইখানে যে আপনি এলেন, স্কুল তো সাথে সাথে করছেন, সাথে সাথে সাহিত্য চর্চাও চলছে, তো এখানকার কিছু পত্রপত্রিকার কথা বলুন সেই সময়। আমি যদি আপনাকে মনে করিয়ে দিই সেই সময়কার কিছু পত্রপত্রিকা, যেমন জলপ্রপাত বললেন, লোকায়ত, একটা বেরোতো, ইস্পাতের চিঠি, প্রতিশ্রুতি, কবিসভা, ইস্পাতের চিঠি ওই পৃথ্বীশ চক্রবর্তী, তারপরে সুকোমল ঘোষ ওই ডিপিএল থেকে, শান্তিময় পণ্ডিত, সুকোমল ঘোষ এরাও আছেন। আর তারপরে আরও প্রতিশ্রুতি হীরক বন্দ্যোপাধ্যায়, তারপরে লোকায়ত অনিশ কল্যাণ, আর শব্দগন্ধ দিশারি মুখোপাধ্যায়, শব্দগন্ধ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
আবার দিশারির একটা ব্যাপার তারা করেছিল দিশারিরা, তার সঙ্গে আমি মানে নিজে থেকে জড়িত হয়েছিলাম। বাংলা ভাষা চেতনা সমিতি, ভারী নামটাও সুন্দর এবং সেটার অনেক কর্মকাণ্ডের সঙ্গে অনেক এর সঙ্গে আমি নিজে থেকেই জড়িত হয়েছিলাম, আমার ভালো লেগেছিল। আর দুর্গাপুর সাহিত্য সভার সাথে কি যুক্ত ছিলেন? না, আমি আসলে যুক্ত বিযুক্ত বলে আমার কোনো ব্যাপার ছিল না। আমি যেমন গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তেমনি আবার সমকণ্ঠর সঙ্গেও জড়িত, তেমনি আবার কৃষ্ণেন্দু বণিকের সঙ্গে জড়িত, মানে তিনি যা বার করছেন। তো এইভাবে মানে আমি সকলের সঙ্গে আমার সদ্ভাব ছিল, সব পত্রিকার সঙ্গে। সবাই আমার কাছে প্রচ্ছদের জন্য আসছেন, আমিও তাদেরকে প্রচ্ছদ দিচ্ছি এবং হৃদ্যতা বজায় থাকছে সকলের সঙ্গেই। আচ্ছা, এবার একটু অন্য প্রশ্ন। আচ্ছা, আপনার এ পর্যন্ত কটি মোটামুটি গ্রন্থের সংখ্যা কটি? আমার কবিতার বই মোটামুটি মানে বোধহয় 19টা। আচ্ছা, 18-19টা কবিতার বই। আচ্ছা আচ্ছা, কবি শিখা সামন্তর বইও আমি দেখেছি। 10টা না 11টা। উনিও তো একজন বিশিষ্ট কবি ছিলেন। হ্যাঁ, ওনার সম্বন্ধে কিছু কথা বলুন। হ্যাঁ, ও কবিতা লিখত ওই কলেজে পড়ার সময় থেকেই। আচ্ছা, উনিও কি টিচার ছিলেন? না না না, চাকরি করতো না। কিন্তু এখানে দুর্গাপুরে বোধহয় দেশ পত্রিকায় লেখার একটা তো ব্যাপার আছে, যেহেতু দেশ পত্রিকার সার্কুলেশন বেশি। এখনকার দেশ পত্রিকার কথা বলছি না, একসময় দেশ পত্রিকার লিখতে পারা মানে সেটা বিশাল ব্যাপার, তাই না? তো সেই সময় বোধহয় দুর্গাপুরে মানে শিখারই একমাত্র কয়েকবার দেশে কবিতা বেরিয়েছিল। আচ্ছা আচ্ছা, আমি কবিতা লেখা ছাড়া এবার একটু আঁকার ইয়েতে যাই। আপনি তো একটা স্বরূপগুপ্ত নামে একটা প্রবন্ধ লিখেছিলেন দুর্গাপুরের যে বইটাতে, তখন দেখেছিলাম। তো সেই সময়কার কিছু চিত্রশিল্পীদের কথা বলুন না, যেমন বাদল ভট্টাচার্য, উজ্জ্বল দাস, দীপঙ্কর দত্ত, তাপস বড়ুয়া তো আমার আরেকজন অশোক চট্টোপাধ্যায়। তো অশোক চট্টোপাধ্যায়, তিনি মারা গেছেন, ক্যান্সার হয়েছিল বোধহয়। সেই সময় তার অনেক ছাত্রছাত্রী এখানে আছে আর কি। এবং মানে তিনি চাকরি করতেন না এখানে, সেজন্য। আর এখন ফ্রিল্যান্স করে যেমন অনেকে রোজগার করতে পারছে, কিছু ছবি বিক্রি কারো হয়। সেই সময়টা তো আর এরকম ছিল না যে ছবি বিক্রি করে সংসার চালানো। সেই জন্য তিনি করতেন কি, পুজো প্যান্ডেল ডেকোরেট করতেন। সেটা একজন আর্টিস্ট পুজো প্যান্ডেল ডেকোরেট করলে সেটা কীরকম অভিনব হবে বুঝতেই পারছেন। সেটা কিন্তু আমার মনে পড়ছে সেটা দুর্গাপুরে অগ্রণী হতো, সেসব কিন্তু সম্মানের ছিল। এবং সেই ধানবাদ থেকে আরম্ভ করে পানাগড় পর্যন্ত যত প্যান্ডেল সেই অশোক চট্টোপাধ্যায় প্রতি বছর অনেকগুলো, এবং শিল্পীর নাম লেখা থাকতো প্যান্ডেল। আমরা ছোট ছিলাম, এই এখানে মার্কনিতে করেছিলেন। হ্যাঁ, আর বলুন সেরকম কিছু। আর তো উজ্জ্বল দাস খুব ভালো ছবি আঁকতেন। তাদের একটা গ্রুপ ছিল, মানে দীপঙ্কর দত্ত, উজ্জ্বল দাস, বাদল ভট্টাচার্য, এরা কয়েকজন। আর কার নাম বলো সেই সময়? আপনি তো এখানে লিখেছেন যেমন ওয়াসিফটার কথা লিখেছেন। হ্যাঁ, শর্মিলা ওয়াসিফ পরবর্তীকালে এলো আর কি। ভবানী শঙ্কর ভট্টাচার্য, প্রদীপ সরকার, সুমিত চক্রবর্তী, স্বরাজ ব্যানার্জি, অমিত মৈত্র, এরা পরের দিকে। আমি যে সময়ের কথা বলছি সেটা আরো আগের। আচ্ছা। এবং অশোক চট্টোপাধ্যায় এবং গোপাল দাস, শম্পা দাস, দীপেন্দু সেনগুপ্ত। হ্যাঁ, এই যে বাদল ভট্টাচার্য, অশোক চট্টোপাধ্যায়, দীপঙ্কর দত্ত, আর এই যে এখানে থাকতেন
এই তোমার পরের স্ট্রিটে এখানে থাকতেন উজ্জ্বল দাস, এরা কলকাতায় মাঝে মাঝে এক্সিবিশন করতেন। আচ্ছা। যে জিনিসটা পরবর্তীকালে মানে সেই ব্যাপারটা এখানকার শিল্পীরা মাঝে সাঝে হয়তো এখন আবার কেউ করার চেষ্টা করছেন বা করছেন আর কি। না, আপনি তো কিন্তু আমার বিভিন্ন সময় আক্ষেপ করেছেন যে দুর্গাপুরে একটা বড় আর্ট গ্যালারি হলো না। হ্যাঁ, হলো না। এখন সৃজনই তো হয়েছে, কিন্তু আমাদের যৌথভাবে আর অঙ্কন মানে সেখানে এক্সিবিশনে অংশগ্রহণ করেছি, কিন্তু সেটা খুবই ছোট। না, সেটা একদিক থেকে হলো ছোট, তারপরে সেটা এমন একটা জায়গায় যে অনেকে দেখতে আসবে, অবশ্য যে জায়গাতেই হোক সেটা যদি নিয়মিত হয় একটা এক্সিবিশন, যে প্রতি মাসে প্রথম সপ্তাহটায় আর্ট এক্সিবিশন সেখানে হয়, এইটা এরকম একটা যদি নিয়মিতভাবে চলে আসতো, তাহলে হতো কি সেটা প্রচার হতো, সবাই জানতো যে হ্যাঁ এই মাসের এই সপ্তাহে এক্সিবিশন একটা দেখতে যেতে হবে। হ্যাঁ, আর এখানে কেন কলকাতায় কেন মোটামুটি ছবি বিক্রি ব্যাপারটা মানে সেটা খুবই কম, সেটা কম। পশ্চিমবঙ্গে কেন, মানে একমাত্র বম্বে আর দিল্লি ছাড়া আর কি। অনেক প্রতিষ্ঠিত শিল্পীর ছবি দেখি 1 কোটি 2 কোটি এরকম বলে মানে দামে বিক্রি হয়, তো সেগুলো শুনে সত্যি আমরা বিস্মিত হওয়া ছাড়া আর কিছু থাকে না। যেমন মকবুল ফিদা হোসেন, আরো হয়তো তাদের কথা শুনেছি আমরা, হয়তো সেরকম তো আছেই। নাহলে অনেকে ফ্রিল্যান্স করেও কি করে, মানে সবাই তো আর চাকরি করে না, কি করে। আমার ছেলে, আপনার কি একক এক্সিবিশন হয়েছে কলকাতা আর্ট গ্যালারিতে? না, আমি সেভাবে, ধরো আমি এত বেশি লিটল ম্যাগাজিনের লোক হয়ে পড়েছিলাম আমি, যে এত বেশি প্রচ্ছদ করতে হয়েছে আমাকে, স্বাধীনভাবে ছবি আঁকার ব্যাপারটা আমি সময়ই পাইনি। বেশি কিছু করেছি, কিন্তু সেভাবে করা এবং সেইটাকে এফোর্ট দেওয়া, সেইটাকে এক্সিবিশন করা, সেটার কথা আর ভাবিনি। আচ্ছা, আপনি তো বাংলার শিক্ষক ছিলেন, কিন্তু আপনি মানে আমি বলছি কি যে ছবি আঁকার তো প্রথাগত কি আপনার কোনো ইয়ে ছিল যে কলকাতা আর্ট কলেজ বা এখান থেকে? না, সেটা ব্যাপারটা নিজেই সেটা একটা আমি শিখতে শেখা যাকে বলে, কি প্রচুর, কিন্তু আমি সেই পড়াশুনো করেছি সেই নিয়ে। অনেক আর্টের বই আমার বাড়িতে সংগ্রহ আছে, কলেজ স্ট্রিটের পুরনো বইয়ের দোকান থেকে সব সংগ্রহ করতাম। আরও নানা রকমের বই, হ্যাঁ, বিশ্বশিল্পের ইতিহাস, হ্যাঁ, কিংবা আর্ট টার্মস, হ্যাঁ, কাকে বলে এটা, কাকে বলে ওটা, সেই সব যে টার্মগুলো, এইসব নানা ধরনের বই আমার। আচ্ছা, যদি আমরা আরেকটা একটু ইন্টারভিউ করি, সেটা হচ্ছে যে এই শিক্ষার কথা যদি বলো, যে শিক্ষাটা আমি পরবর্তীকালে পেয়েছি, সেই শিক্ষার আগেই আমি কিন্তু মানে সেই কাজ অনেক করেছি। ওটা তবু করেছি কেন না, আমি রিটায়ারমেন্টের পর আমি শান্তিনিকেতনে 1 বছরের একটা ডিপ্লোমা কোর্স করেছি। আচ্ছা, ঠিক আছে, সেটা 2010 সালে, এবং 2011 সালে আমি রাজ্য চারুকলা পর্ষদ যে আছে সেখানকার একটা আর্ট অ্যাপ্রিসিয়েশন কোর্স সেটা করেছি। আমি উপকৃত হয়েছি, আমি সেগুলো থেকে আমার চোখ আরও খুলেছে, হ্যাঁ, আমার কাজের ধারা আরও বদলেছে। আপনি আসলে সেই সময় বিদেশেও কি কাজ হচ্ছে বা দেশের একেবারে সেটা হয়েছে রবীন্দ্রনাথের সূত্র ধরে। কারণ আমি রবীন্দ্রনাথের ছবির উপরে, যেমন তার ছবির প্রিন্ট কালেকশন করতে এত বেড়ে গেল, আমি বিভিন্ন জায়গায় এক্সিবিশন করেছি তার সেই আঁকা নিয়ে। কী করে কাটাকাটি থেকে, লেখা কাটাকাটি থেকে একজন পেন্টার হয়ে উঠলেন, ধারাবাহিকভাবে একটা হল ভর্তি এক্সিবিশনের এই দুর্গাপুরেই করেছি। হ্যাঁ, সেসব কি আপনার সংগ্রহে আছে? আমি কালেকশন করবো আপনার, সেগুলো সংগ্রহে আছে। এবং আর রবীন্দ্র জীবনের উপর একটা আছে,
একদম তার সেই জোড়াশঙ্কর ঠাকুরবাড়ি থেকে নিমতলা শ্মশানঘাট পর্যন্ত। বাহ। ঠিক আছে, সারা জীবনের ফটোগ্রাফ। হুম। হ্যাঁ, বিশ্বের কার কার সঙ্গে তার দেখা হয়েছিল সেই সব ফটোগ্রাফ, মানে পরপর সমস্ত। আচ্ছা, সেটা একটা। আর একটা হচ্ছে ভারতীয় চিত্রশিল্পের ধারা, এটা দেশবন্ধু ভবনে এক্সিবিশন করেছিলাম, আচ্ছা এই তথ্যকেন্দ্রে এক্সিবিশন করেছিলাম। আচ্ছা। ঠিক আছে, আমার প্রচ্ছদের কিন্তু আপনি আমার নিজের প্রচ্ছদের এক্সিবিশন হয়েছিল রূপনারায়ণপুরে, সেটা সহযোগিতা করেছিল বাসুদেব মণ্ডল। কিন্তু আমার একটা মনে হচ্ছে যে আপনি দুর্গাপুর থেকে তো এখন নিয়মিত আসেন না, দুর্গাপুর থেকে চলে যাওয়ার পর এই জিনিসগুলো কিন্তু কমে গেছে অনেকটা, যে আপনি হয়তো যদি না না, এগুলো আমি কেন করতাম, যে সবাই ওয়াকিবহাল হোক, সবাই শিল্প সাহিত্যকে শিল্প ভালোবাসে। নিয়ে কিন্তু সেভাবে হচ্ছে বলে মনে হয়। ইভেন আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম, আপনাকেও আমি বলেছিলাম যে একটা কিছু কয়েকজন বিশিষ্ট চিত্রকরের ছবি নিয়ে একটা পত্রিকা করার মতো, তো সেটাও তো হচ্ছে না, মানে সম্ভবপর হচ্ছে না। হবে হবে। কিন্তু আপনি থাকলে যেটা হতো, যে কথাগুলো আপনি বলছেন, যে অনেক কাজই হতো হয়তো আরো কিছু শিল্প নিয়ে। আচ্ছা, আরেকটা আমার প্রশ্ন, যে আপনি তো সেই সময় থেকে এখন দেখছেন যে চিত্রকলার যে বিভিন্ন ধারাটা এখন তো অনেকটা পরিবর্তন হয়ে গেছে। এখন তো ইনস্টলেশনকেও বলছে art বলছে। এখন তো আমরা আগে ছবি আঁকে মানে ভাবতাম ছবি আঁকে, এখন তো দেখছি একটা মাটির ডালা বসিয়ে দিল, বা একটা কিছু কাপড় এক্সিবিশন হচ্ছে, মানে বাইরের আমি আমেরিকার কিছু দেখছি, সেখানে কিছু কাপড় টাপড় ঝুলিয়ে একটা কোনো রকম কিছু করে দিল, বা বিভিন্ন রকমের হচ্ছে, লোহার থেকে শুরু করে কোনো কিছুই মানে বাদ নেই। তো সে সম্বন্ধে যদি কিছু। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে এখন তো ফটোগ্রাফিকেও আর্টের পর্যায়ে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, তো তেমনি ইনস্টলেশন একটা, কেউ প্রথমে হয়তো একটু বাঁকা চোখে দেখেছিলেন ইনস্টলেশনকে, বলেছিলেন আরে বাবা, ইনস্টলেশন আমাদের যে গ্রামে গঞ্জে মাটির দেওয়ালে মা মাসিরা যে কী করে ঘুঁটে দেয়, হ্যাঁ, এই যে হাত চাপড়ে দিয়ে গোবরকে ঘুঁটে দেয়, সেটাই তো দারুণ ইনস্টলেশন। কিন্তু তুমি এটা হেসে উড়িয়ে দিলে হবে না ব্যাপারটা। হ্যাঁ, সেটাও ইনস্টলেশন। এবং সাঁওতালদের বাড়িতে প্রত্যেক মাটির বাড়ির দেওয়ালে যে তারা ছবি এঁকে যে সাজায়, সে কি কম শিল্পকলা? তাহলে সেরকমই ইনস্টলেশন ব্যাপারটা। আমি একটা ওই রাজ্য চারুকলার যিনি ইনস্টলেশনের নিয়েছিলেন, ক্লাস নিয়েছিলেন, তিনি মানে প্রতিদিন না দুদিন করে একজন টিচার আসতেন, তারা বিভিন্ন আর্ট কলেজের প্রফেসর সব। আচ্ছা, শান্তিনিকেতনেও কি এরকম কাজ হচ্ছে যে আমাদের কলা ভবনে? হ্যাঁ, আন্তর্জাতিক মাপের। হ্যাঁ, অবশ্যই হচ্ছে। এবং সেখানে এই নন্দনে তো প্রায়ই এক্সিবিশন লেগেই থাকে, নন্দন যেটা এক্সিবিশন হল, সেখানেও লেগে থাকে এক্সিবিশন। আর মানে এই যে ইনস্টলেশনের কথা বলছো, সেখানে আমি দেখেছিলাম কি একজন আর্টিস্ট একটা অরণ্য ধরো একটা সরু নদী আছে, সেইটাকে সে বেছে নিয়েছে জায়গা, সেই জায়গাটাকে সে আরও এটা ওটা দিয়ে সে এমন সুন্দর করে তুলেছে, কি হবে? সে তো দুদিন পরে সেটা তো আর থাকবে না, ঝড় বৃষ্টি হলে তো সেটা নষ্ট হয়ে যাবে। কিন্তু ওই যে কিছু দিনের জন্য সেটা থাকলো, ওইটাই শিল্পকলা। তারা বলছে যে কী বা চিরস্থায়ী বলে কিছু হয় না, তাদের থিওরি এরকম। আচ্ছা, তো আমরা ভাবি এরকম। আমার মনে হয় যে একটা টাইমে মনে করুন লিওনার্দো দা ভিঞ্চি থেকে শুরু করে রাফায়েল থেকে রিয়েলিস্টিক যেসব কাজ হয়ে গেছে, এর থেকে পারফেকশন আর কাজ হয় না। তারপরেই মানুষ মনে হয় অন্যদিকে ঝুঁকলো, যে টাটাইজম কিউবিজম এলো, কিন্তু আপনি দেখুন যে একসময় যে সময় মধ্যযুগে বলুন বা তার পরবর্তীকালে কিভাবে তারা করেছেন কাজগুলো, এত রিয়েলিস্টিক কাজগুলো করেছে, অয়েল পেন্টিং। সেটা তারা যে একদম মানে চূড়ান্ত এবং যেমন চূড়ান্ত এবং এখনো যেসব ভাস্কর্যগুলো আছে সেগুলো দেখলে মনে হয় যেন গায়ে কাজগুলো ভাবো। আমি সালারজং মিউজিয়াম দেখেছিলাম, কোথায় সেটা আছে? হায়দ্রাবাদে। হ্যাঁ, হায়দ্রাবাদে, সে বহু বছর আগে গেছিলাম। আচ্ছা, সে একটা ইন্টারভিউ দেখেছিলাম। যাই হোক, তো সেখানে ঢোকার মুখে একটা শ্বেত পাথরের মূর্তি আছে, একটা নারী মূর্তি। সেই নারী মূর্তির গায়ে একটা কাপড় আছে, সেই কাপড়টা বাতাসে কাঁপছে, মানে বাতাস যেন বইছে, কাঁপছে। পাথরের মূর্তি, কিন্তু দেখলেই মনে হবে যে
সত্যি সত্যি কাঁপছে, বাতাস বইছে। তাহলে কতখানি রিয়ালিজম সেখানে, মানে কি, মানে পাগল করে দেবে। এবং আরেকটা জিনিস দেখুন, আমি এটা বলছি যে আমরা তো অ্যাবস্ট্রাক্ট কবিতা, অ্যাবস্ট্রাক্ট আর্ট নিয়ে বলি অনেকে পরবর্তীকালে, এখন সেটাও পুরনো হয়ে গেছে, কিন্তু আপনি ভাবুন প্রাচীন গুহা চিত্রে যেসব রেখা রৈখিকভাবে যেসব করা, সেটা তো এক প্রকার অ্যাবস্ট্রাক্ট আর্টই। হ্যাঁ, অবশ্যই না, অবশ্যই অবশ্যই সেটা তারা ভাব প্রকাশের জন্য, কিংবা তাদের খানিকটা শিকার করতে যাবে, একটা তাদের মনে হলো যে এখানে শিকার করে আমরা একটা ভালুককে মারছি, এরকম ছবি যদি এঁকে দিয়ে দেয়, মনে হলো আর কি, তাহলে ওখানে ভালুকটাকে মারতে পারবো। এরকম কিছু কিছু রিচুয়াল মানে তাদের মনে ঢুকতো, সেগুলো এঁকে রাখতো। কিছু কিছু ওগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য, আত্মরক্ষার জন্য ছবি আঁকতো, কিছুটা ভাব প্রকাশের জন্য ছবি আঁকতো। তো সেগুলোও তো কম ব্যাপার নয়। তখনও ভাষা আবিষ্কৃত হয়নি। আচ্ছা, তখন ভাষা নয়, আগে ভাষা নয়, আগে ছবি। বাহ, হ্যাঁ সেটা তো ঠিক। নমস্কার, কারা কারা দেখছেন, অনেকেই দেখছেন, সকলকে আমাদের পত্রিকার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আমাদের আজকে রবিবার শুরু সাহিত্য আড্ডায় আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক এবং চিত্রশিল্পী সত্য আমাদের সঙ্গে রয়েছেন। আপনাদের যদি কিছু প্রশ্ন করার থাকে বিষ্ণুদাকে করতে পারেন। শ্যামপদ রায় দেখছেন, রাকেশ ব্যানার্জি দেখছেন, হীরক ব্যানার্জি দেখছেন, এবং আরও অনেকে দেখছেন। তো যাই হোক, আর একটা কবিতা শুনবো আপনার, বিষ্ণুদা। আচ্ছা, এই কবিতার নাম হচ্ছে পাখিদের ভাষা। ভোরবেলায় হাঁটতে বেরিয়ে কত যে পাখির গান শুনি, কতদিন মনে হয়েছে ও কি গান না কথাবার্তা। ক্রমে ক্রমে বদ্ধমূল হয়েছে মনে, ওরা গানে গানেই কথা বলে, ডাক দেয়। হয়তো শব্দভাণ্ডার সীমিত, তাতে কি, ভার ব্যক্ত হলেই হলো। আজ একটা পাখিকে বলতে শুনলাম, তুমি ব্যর্থ, তুমি ব্যর্থ। স্পষ্ট কানে এলো। নিজের গায়ে টেনে নিচ্ছি না, কিন্তু আমাকেই বলছে নির্ঘাত। এখানে তো আর কেউ নেই। সত্যি বলতে ব্যর্থতা যে নিত্যসঙ্গী স্বীকার করছি, তবে কাউকে বলি না কখনো। পাখিরা কি সব জানে? এ পাখি তো দুনিয়া রাষ্ট্র করে দেবে। মনটা বিমর্ষ হয়ে গেল। ফিরে আসছিলাম, আর একটা পাখির ভাষা শুনে থমকে গেলাম। এও স্পষ্ট কানে এলো, ব্যর্থ কে নয়, ব্যর্থ কে নয়। সামান্য সান্ত্বনাই অসামান্য স্বস্তি দিলেও লেগে রইল বিস্ময়ের ঘোর। পাখিরা এত জানলো কি করে? এবার তবে আমাকে আরও কান পেতে পাখিদের ভাষা বোঝার চেষ্টা করে যেতে হবে। দেখি আর কি কি জানে। বাহ, অসাধারণ। সত্যি এইসব কবিতাগুলো শুনতে খুব ভালো লাগে। আচ্ছা বিষ্ণুদা, আপনি তো শিক্ষক ছিলেন দীর্ঘদিন, তো এখনকার যে চিত্রটা দেখছি, কোথাও কি মনে হচ্ছে যে একটা শিক্ষার, একটা মানুষের মধ্যে একটা নীতিগত অধঃপতন ঘটছে? সেটা কি শিক্ষকদের জন্য, না এই যে আমরা এখন সোশ্যাল মিডিয়াতে দেখছি বা সংবাদপত্র খুললেই যেসব ঘটনাগুলো দেখছি, সেসব তো আগে এতটা ছিল না? কোথাও কি একটা ভুল হচ্ছে যে শিক্ষকদের? এটা অত সহজে বলার নয়, দু এক কথায় বলার নয়। এটা মানে রাষ্ট্রযন্ত্র থেকে শুরু করে একেবারে সমাজের নিচুতলা পর্যন্ত সকলেই দায়ী এর জন্য। যদি বলি যে শিক্ষার অবনমন ঘটেছে, তাহলে অবনমনটা শুধু মানে এই দু একজনের জন্য ঘটেনি, এটা সার্বিক সকলের দায়। অভিভাবক, শিক্ষক এবং প্রযুক্তি সব রকম এর সঙ্গে জড়িয়ে আছে।
এবং শিক্ষকদের ভূমিকাটা কি কিছুটা মানে আগেকার দিনে মানে আমরা যেসব শিক্ষক দেখেছিলাম এবং কোথাও যেন একটা যেটা আমরা দেখছি যে অনেকটা লঘু করে দেওয়া হচ্ছে। আগে আমরা শিক্ষক না, মানে দেওয়া ভাবলাম হচ্ছে না। শ্রদ্ধায় মাথা নত হয়ে যেত। হচ্ছে না। ব্যাপারটা শোনো, বলি যে আমি পড়াতে চাইলেই যে পড়াতে পারবো তার কোনো গ্যারেন্টি নেই। তার মানে ছাত্রদের দোষ হচ্ছে যে ছাত্ররা শুনছে না। ব্যাপারটা তা নয়। ছাত্ররা কেন শুনছে না? তারা তো টিউশন থেকে সব পেয়ে যাবে, সে জন্য শুনছে না। দ্বিতীয়ত, আমি এই গত সপ্তাহ থেকে এই আজ পর্যন্ত মানে দুজন অধ্যাপকের কথা বলি। পরশুদিন একজন অধ্যাপক আমার বাড়িতে এলেন। আমি বললাম, তুমি আমার থেকে বয়সে কম, সেজন্য তুমি বললাম, তুমি এই সময় আমার বাড়িতে এলে, তোমার কলেজে ক্লাস নেই? বলছে মাছি তাড়াচ্ছি। কেউ কেউ ক্লাস করতে আসে না, কেউ ক্লাস করতে আসে না। বসে থেকে কি করব? আর আমি যে দীঘা গেছিলাম সেদিন, সেখানকার একজন কলেজের অধ্যাপক বললেন যে কিভাবে পাস করে যাচ্ছে, তাহলে পাস করে যাচ্ছে কী করে? দিয়ে তিনি আমাকে কয়েকটি মুদ্রা দেখালেন। একটি আঙুল দেখালেন, তারপর দুটি আঙুল দেখালেন, তারপর তিনটি আঙুল দেখালেন। ব্যাস, আমি তো কিছু বুঝতে পারলাম না। তিনি ব্যাখ্যা করে বললেন, একটি আঙুল মানে হচ্ছে 1 নম্বর প্রশ্ন, দুটি আঙুল মানে হচ্ছে এ নয় বি, এ বি, দুটি আঙুল, দুটো হলো তো। হ্যাঁ, তো কি 3টি আঙুল দেখালো, এ বি সি। তাহলে এই সিটাই হলো উত্তর। টিক দাগ দিতে হবে তো শুধু। এখন প্রশ্নের ধারা বদলে গেছে। এখন আর তোমাকে লিটারেচার লিখতে হচ্ছে না, শুধু আন্দাজে টিক দাগ দিয়ে দিলে, অথবা হল কালেকশানের মাধ্যমে, অর্থাৎ একজন যে ভালো মানে একটু পড়াশোনায়, সে যদি ওখানে ওইরকম, আর তার আঙুল না দেখিয়ে উপায়ও নেই, তাকে মানে তার বন্ধুদেরকে হেল্প করতে হবে তো, নাহলে সে তো বেরোতে পারবে না তাদের থেকে। তো গোটা হল 5 নম্বর পেয়ে গেল। তো এইভাবে মানে সেখানেও বলছে কলেজে ক্লাস করবে কেন, তারা পাস তো হয়ে যাচ্ছে এইভাবে। তো এটা একটা দিক। আর হচ্ছে এই যে প্রযুক্তির কথা বললাম, আমাদের ছেলেমেয়েরা হাতে হাতে মোবাইল, স্কুলে মোবাইল নিয়ে যাওয়া বারণ, তবু কি নিয়ে যায় না? লুকিয়ে নিয়ে যায়। আমি শিক্ষকতা করতে গিয়ে শেষের দিকে তো কতবারই সেরকম সম্মুখীন হয়েছি। এবং তারা যা সব দেখে ফেলছে, যেগুলো ওই বয়সে ওই ছেলে মেয়েদের দেখার কথা নয়। যে যার একটা সময় আছে তো, ফলে নৈতিক একটা ব্যাপার বিশৃঙ্খল হয়ে গেছে। ঠিক আছে, এরপরে তো এই যে মানে শিক্ষাক্ষেত্রে নানা রকমের যে কাণ্ড কারখানা রাষ্ট্রীয় ক্ষেত্রেও ঘটছে, সেগুলো তো রয়েছে। সুতরাং একটা কাউকে দায়ী করা চলবে না। এর দায় সবার, এর দায় সকলের বুঝতে হবে। এটা সকলে সচেতন না হলে এই পরিবর্তন হবে না। যাই হোক, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। অনেকেই নমস্কার যারা দেখছেন, শুভ বিকেল। আমি স্বপ্নিল করিডোরের পত্রিকার তরফ থেকে সকলকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। তো বিশুদ্ধ আরেকটা কবিতা শুনবো আপনার। কবিতার নাম একা এক বাউল। শান্তিনিকেতনে এসেছে, কিন্তু পৌষ মেলার মঞ্চে যায়নি। একা এক বাউল আম্রকুঞ্জে গাছের তলায় আপন মনে গাইছে বসে, ভব পারাবার এবার পার করো ঠাকুর। কার কাছে এ আকুতি? কোন ঠাকুর? রবি ঠাকুর নাকি? কে জানে। এখানে গানের সঙ্গে হাজারো সঙ্গত বেজে উঠছে না, মাইকের বালাই নেই কোনো, এর মৃদু স্বর যেন নিজেরই জন্য। সামনে কত পয়সা পড়ল ভ্রুক্ষেপ নেই, খুচরো কিছু ছড়িয়ে আছে পাশে। একটার পর একটা গান শুনতে শুনতে আমি অন্য এক অনুভূতিতে আচ্ছন্ন, নড়তে পারলাম না। খেয়াল নেই কখন বসে পড়েছি লাল মাটিতে, জানতে চেয়েছি তার নাম, সে উত্তর না দিয়ে গান ধরে,
নাম রেখে যাব না আমি, দাগ রেখে যাব, একটু দাগ রেখে যাব, গাছের পাতায় হাওয়ার গায়ে দাগ রেখে যাব। অসাধারণ, সত্যি খুব সুন্দর করতে। আচ্ছা বিষ্ণুদা, আমার আর দুটি প্রশ্ন আপনার কাছে, যে আপনি যে এত ধারাবাহিকভাবে প্রচ্ছদ করেছেন, এখন কি প্রচ্ছদের ধারা কিছুটা পরিবর্তন হচ্ছে? সেটা হ্যাঁ হ্যাঁ, এবং আপনার প্রচ্ছদের ধারা জীবনে কিছু- পরিবর্তন হচ্ছে এবং আমি খুব আশাবাদী কিছু কিছু ব্যাপারে। সেটা বলি যে আমরা অনেক ব্যাপারে সব হতাশ হয়ে পড়ছি না। এই শিক্ষার কথা একটু আগে বলছিলে, ঠিক আছে, অতটা হতাশ হওয়ারও কিছু নেই। কারণ এরই মধ্যে সাহিত্যের ক্ষেত্রে অনেকে বলছে এই ফেসবুক সাহিত্য হচ্ছে শুধু এই নিম্নমানের সাহিত্য, এই অমুক তমুক হ্যান ত্যান অমুক তমুক, এত সাহিত্য সম্মেলন হচ্ছে, এত হচ্ছে, কিন্তু উন্নতি কিছু হচ্ছে না সাহিত্যের, বাইরে হচ্ছে। কিন্তু একটা জিনিস ভেবে দেখার, এরই মধ্যে কেউ কেউ অসাধারণ লিখছে, নবীন প্রজন্ম, তারা বাহ। অসাধারণ আঁকছে প্রচ্ছদ, নবীন প্রজন্ম এবং তারা। আরেকটা কথা, যে ফেসবুকের ভালো দিকও তো আছে। আমরা মনে করি হঠাৎ করে কিছু বাইরের সাহিত্য, মানে বিদেশি সাহিত্য পড়তে চাইলে দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক ভালো তো আছেই, সেই ভালোটা নিতে পারার মানসিকতা সবার নেই বলে মুশকিলটা হচ্ছে। এখন সব যুগেই তাই ঘটে। হ্যাঁ, যে ডিনামাইট যিনি আবিষ্কার করেছিলেন, তিনি কি ভেবেছিলেন যে সেটা ধ্বংসের কাজে লাগবে? সেটা তো ভালোর জন্য আবিষ্কার করেছিলেন। তো মানুষ যদি ধ্বংসের কাজে লাগায় কী করা যাবে? তো সেরকমই মানে এই মোবাইল থেকে আমরা অনেক ভালো জিনিস পেতে পারি। যাই হোক, সেটা তো প্রযুক্তির দিক। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে কি সাহিত্যের ক্ষেত্রে, কি শিল্পের ক্ষেত্রে, কি বইয়ের যে প্রোডাকশান, প্রচ্ছদচিত্রের ক্ষেত্রে অনেক ভালো কাজ হচ্ছে, নিঃসন্দেহে অনেক ভালো কাজ হচ্ছে। হ্যাঁ, এই মানে এই ব্যাপারে আমি খুব আশাবাদী। সব যুগেই সবাই ভালো কাজ করছে, এটা হয়নি, কখনো হবে না। কিছু ভালো কাজ হয়ে এসছে চিরকাল, এবং এখনও আমরা সেটা মানে খুঁজলে বা চোখ মেললে দেখতে পাবো, সেটা এড়িয়ে যাওয়া চলবে না। খুব সুন্দর বলে বিষ্ণুদা, খুব আমাদের সঙ্গে মূল্যবান সময় দিলেন, খুব ভালো লাগলো। আমার আরেকটি প্রশ্ন, শেষ প্রশ্ন আপনার কাছে থাকবে, যে আপনি নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য কিছু বার্তা দেবেন, এবং আমাদের শহর নিয়ে, যে শহরে আপনি দীর্ঘদিন কাটিয়েছেন, চাকরি করেছেন, সেই শহরের আশা ভবিষ্যৎ নিয়ে কিছু বলুন। এই শহরের, এটা শিল্প শহর। তার আগে একটু নতুন প্রজন্মের জন্য কিছু বার্তাটা এর সঙ্গে জড়িয়ে থাকবে। আচ্ছা, সেটা এই শিল্প শহর এক সময় বলা হতো সবুজ শহর, স্বপ্নের শহর, আবার সেই সঙ্গে বলা হতো যান্ত্রিক শহর, ঠিক আছে। কিন্তু সেই শহরে একটা, আমি যে সময় এসেছি সেটা যেন একটা স্বর্ণযুগ ছিল বলতে গেলে। সেই স্বর্ণযুগ অনেকে বলে না, সেই স্বর্ণযুগ এখন নেই। কোন দিক থেকে? আসলে জড়িয়ে আছে এখানকার অর্থনীতির সঙ্গে স্বর্ণযুগটা। এখানে যদি কারখানার প্রোডাকশান বেশি সেল হয়, বেশি মানে লাভজনক ব্যাপার হয়, তাহলে তার রাস্তাঘাট ভালো হবে, তার স্কুল কলেজ ভালো হবে, তার আরও সাইডে সাইডে অন্য ছোট ছোট কলকারখানা হবে, মানে কি বলে তাকে, মানে ব্রাদার আনুষঙ্গিক শিল্প ইন্ডাস্ট্রি। হ্যাঁ, সেই সঙ্গে মানে জীবনধারাও উন্নত হবে। কিন্তু এই যে এতগুলো ভবন, সেই ভবনগুলোতে যে সবসময় সাংস্কৃতিক অনুষ্ঠান লেগে থাকতো। আমি একটা রবীন্দ্র জয়ন্তী করেছিলাম 3 দিন ধরে। সেখানে চিন্তামণি ভট্টাচার্য, ইরা ব্রহ্ম থেকে শুরু করে মানে আধুনিক, মানে তখনকার দিনের পর্যন্ত, মানে বয়স্ক থেকে এই পর্যন্ত 3 দিন ধরে। এবং তখন শিল্পায়ন সেখানে একটা রথের রশি শ্রুতি নাটক করেছিলেন, শিল্পা নাট্যগোষ্ঠী। যাই হোক, 3 দিন ধরে হয়েছিল। তো
এখন সেই ভবনগুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় কি? বন্ধ হয়ে গেছে। আচ্ছা, সেই ভবনে লাইব্রেরি আছে, তাছাড়াও এখানে অনুরূপা পাঠাগার আছে। এই সব জায়গা থেকে বই নিতে হলে 1 মাস আগে নাম লিখিয়ে আসতে হতো। কেউ নিয়েছে, সে ফেরত দিলে তবে পাওয়া যাবে। বইয়ের মতো বন্ধু আর কেউ নেই। এটা আমার কথা নয়, এটা বোধহয় প্রতিভা বসু বলেছেন, তার আগেও আরও বহুজন বলেছেন, মুস্তফা আলীও বলেছেন। হ্যাঁ, তো এটা চিরকালীন সত্য। যতই প্রযুক্তি আসুক, যতই যাই হোক না কেন, মানে বউয়ের সঙ্গে ঝগড়া হতে পারে, কিন্তু বইয়ের সঙ্গে কোনো দিন মানুষের ঝগড়া হবে না। হ্যাঁ, ঠিক আছে। বই আমাদের তো কিন্তু লাইব্রেরিগুলো একেবারে জনশূন্য। এটা শুধু দুর্গাপুরে বলে নয়, সমস্ত জায়গায় সর্বত্র সর্বত্র লাইব্রেরি আর মানে শুকিয়ে এসছে তার প্রাণ। এটা সুলক্ষণ নয়, এটা কোনো সভ্য জাতির পক্ষে মোটেই সুলক্ষণ নয়। আমি আশা করব যে আমাদের নবীন প্রজন্ম আবার বই পাঠের দিকে মন দিক, তাদের জ্ঞানের রাজ্য শুধু ওই মোবাইল কেন্দ্রিক না হয়ে পুস্তক কেন্দ্রিকও হয়ে উঠুক সেই সঙ্গে। আর দুর্গাপুরে একটা মানে মানে আর্ট গ্যালারি, একটা প্রতিষ্ঠিত আর্ট গ্যালারি একটা হোক, যেখানে নিয়মিত শিল্পচর্চার ব্যাপারটা আরও একটা মাত্রা পাবে। আর এই যে সঙ্গীত চর্চা, নাট্যচর্চা, এগুলো যে কি পর্যায়ে একটা মানে তা কি হাইটে উঠেছিল, সেই হাইট আবার ফিরে আসবে। খুব সুন্দর বললেন। নমস্কার বিষ্ণুদা, আবার কোনো সময় আপনাকে নিয়ে বসবো। আসলে প্রশ্ন তো শেষ হয় না, অনেক কিছু জানার থাকে আপনাদের থেকে। তো যাই হোক, আজকের মতো আমরা এখানেই শেষ করছি সাহিত্য আড্ডা। ভালো থাকবেন সবাই, সকলে খুব। বিষ্ণুদা, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। এখানেই নমস্কার।